ভালো আছেন? বরাবরের মতো আজকেও আমি মোটামুটি বাসা থেকে অনেক দূরে, 200-300 মাইল দূরে। সেক্ষেত্রে হচ্ছে কিছু এক্সটার্নাল নয়েজ আসবে, কিছু আনওয়ান্টেড কিছু ইস্যু হতে পারে। আপনার ব্যাপারটা একটু কনসিডার করবেন, যেহেতু আমি বাসা থেকে দূরে এবং আপনাদের জন্য স্টিল একটু সিকো। বাট আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, যেহেতু আমি কপিটেড ভিডিও বানানোর জন্য প্রতিদিন। দেখেন, আজকে রবিবার 15 সেপ্টেম্বর। আজকে প্রথম আলোর হেডলাইন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে 66 কোটি টাকা লোকসান। দেখেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে লোকসান হবে এটা আগে থেকেই কিন্তু মোটামুটি সবাই জানতো। ওরা যে প্রজেকশনটা দেখাইছে যে এতগুলো ট্রান্সপোর্টার হচ্ছে আপনার, আপনি ভাড়া দিয়ে এত টাকা আসবে, এটা যে মোটামুটি খুব বেশি মাত্রায় মানে ফ্রুটফুল ছিল না, এটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছিলাম। তো এখানে আপনার যে ইস্যুগুলো চলে আসছে, দেখেন এই মুনাফা হিসাবের ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বোধহয় লোকসান দ্বারা প্রায় 66 কোটি টাকা। আগের অর্থ বছরের প্রায় সমপরিমাণ লোকসান ছিল। এখন মেইন ইস্যুটা হচ্ছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা হচ্ছে পুরোটা পারচেজিং স্যাটেলাইট ছিল, অর্থাৎ পারচেস প্রোডাক্ট ছিল, যেটা আমরা বাইরে থেকে পারচেস করে বাইরে থেকে আমরা এটাকে কী করি, আপনার হচ্ছে উৎক্ষেপণ করি। এখানে বাংলাদেশের কন্ট্রিবিউশন ছিল একটাই, সেটা হচ্ছে টাকা। যা আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, টাকা দিয়ে পাঠাইছে। এটা যদি বাংলাদেশ বানাইতো তাহলে একটা বড় একটা আপনার অ্যাচিভমেন্ট ছিল আর কি। যাই হোক, এই ধরনের যেই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, প্রজেক্টগুলো মূলত হচ্ছে আপনার পলিটিক্যাল ভ্যালু বেশি ছিল, এটা ইকোনমিক্যাল ভ্যালু চায়। এরপর হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের বিবৃতি, ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা নিন্দা এবং কঠোর ব্যবস্থা নেবে সরকার। দেখেন, এই যে মাজারগুলো ভাঙা হচ্ছে, এটা হয়তো ইন এ সেন্স একজন মানুষ মনে করতেছে এটার পক্ষে আছে, আরেকজন মানুষ বিপক্ষে আছে, বাট আলটিমেটলি এটা কিন্তু আমাদের যে রাষ্ট্র আছে সেটাকে আনস্টেবল করতেছে। এই মুভমেন্টে কিন্তু আমাদের আনস্টেবল মানে স্টেবিলিটির সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আমরা ইকোনমিক্যালি ডাউনসাইজ অবস্থায় আছি। ইন্টারন্যাশনালি কতগুলো যুদ্ধ শুরু হচ্ছে, এবং জানেন যে গতকাল ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের সরাসরি ঘোষণা দিয়ে ফেলছে। তাহলে মোটামুটি বলা যায় যে ইসরায়েল যদি হিজবুল্লাহর সাথে একটা ফুল যুদ্ধে শুরু হয়ে যায় বা যুদ্ধে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ইরান বা অন্য যে রাষ্ট্রগুলো আছে সেগুলো যুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সরকার পতনের 4 দিন আগে বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা ন্যাশনাল ব্যাংক। এই গ্রুপগুলোই তো হচ্ছে আপনার জানেন যে মোটামুটি দেশের ইকোনমি মোটামুটি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট একটা গ্রুপই, যেমন আপনার ধরেন এই বসুন্ধরা গ্রুপ কিংবা বেক্সিমকো অথবা ধরেন অ্যাসলম গ্রুপ। দেখেন, কারখানা চালুর ব্যবস্থা, অস্থিরতা হলে ব্যবস্থা। গতকাল আসলে শ্রমিক বিক্ষোভের জেরে প্রায় অর্ধশত কারখানা বন্ধ রাখে প্রতিষ্ঠান। মালিকদের প্রতি আহ্বান জানাবো, শ্রমিকদের মধ্যে যেন পুঞ্জীভূত ক্ষোভ তৈরি না হয়, সেজন্য নিয়মিত শ্রমিকদের সঙ্গে বসুন, বলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা। এবং আপনারা জানেন যে আজকে থেকে মানে তো রবিবার থেকে কারখানা খোলা থাকবে, এবং সোমবার থেকে যদি কোনো ঝামেলা হয় তাহলে সোমবার থেকে পুরা আপনার সব কারখানা বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা দিচ্ছে গভর্নমেন্ট। সো এটা আমাদের জন্য মোটামুটি খুবই একটা টেস্টিং পিরিয়ড চলতেছে আর কি, আজকে কীভাবে যায়। আমরা 2 নম্বর পেজে আসি। 2 নম্বর পেজে দেখেন, গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কার্যক্রম স্থগিত। প্রতিষ্ঠার 1 বছর না পেরোতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি এবং কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে ছাত্র সংগঠনের ফেসবুক পেজে একথা জানানো হয়। এরপর দেখেন যে চক্রান্তের মধ্যে যেন আমরা পথ না রাহাই, স্মরণসভায় বলেছে মির্জা ফখরুল। বৃষ্টির মধ্যে মোটামুটি এই জনসভাগুলো কিন্তু এখন মোটামুটি একটু ভাইব আনতেছে দেশের মধ্যে, নির্বাচনী ভাইব বা বলেন পলিটিক্যাল ভাইব। আমরা অনেকদিন কিন্তু এই ধরনের উচ্ছ্বসিত জনসভা দেখি নাই আর কি। ত্রুটিপূর্ণ সাইবার নিরাপত্তা আইন বাতিল বা সংস্কারের সুপারিশ করা হয়েছে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তা আইন নিয়ে অবশ্যই কাজ করবে, কারণ আমাদের যিনি আইন উপদেষ্টা আছে তিনি সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করছে এই আইনটাকে, কিংবা হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল অ্যাক্টগুলোকে। যদিও পরবর্তীতে দেখা গেছে উনি বিচার ট্রাইব্যুনাল অ্যাক্টকে সরাসরি বাদ দেওয়া সম্ভব না বলেছেন প্রথম আলোতে। আপনারা হয়তো 3-4 দিন আগে প্রথম আলোটা পড়েছিলেন, বা আমি এটার ভিডিও বানিয়েছিলাম। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়, আপনারা জানেন গতকাল এটা নিউজ হয়েছে, আজকে এটা ফলো আপ নিউজ। তো এখানে যে ইস্যুটা চলে আসছে যে বাংলাদেশের সাথে ইকোনমিক্যাল যে একটা আপনার কীভাবে সহযোগিতা ক্ষেত্র সৃষ্টি করা যায় এবং ইকোনমিতে কীভাবে কন্ট্রিবিউশন রাখে, এই জন্য হচ্ছে ইউএসের সাথে বাংলাদেশ কাজ করবে, এই টিমটা কাজ করবে।
দেখেন ইউএসের এখন ফুল প্লেট, ওদের নির্বাচন সামনে, ইন দ্য মিন টাইমে চীন আছে, ওদিকে ইসরায়েল আছে, ইউক্রেন আছে, ইউক্রেনের পুতিন অলরেডি বলে ফেলছে যে ন্যাটোকে ট্রেড দিয়ে রাখছে। এই মোমেন্টেও ধরেন বাংলাদেশে চলে আসছে কেন, এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্র নিয়ে বা এই ইস্যুগুলো নিয়ে কিন্তু রিটার্নে কিছু পাচ্ছি আমরা, সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো কোট করতে পারবেন যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছে, কেন আসছে, ওরা যেটাই থাকুক, মূল ওদের ফিলোসফিটাও হচ্ছে যাতে চীন বা এই সেক্টরটাতে হচ্ছে বাংলাদেশে একটু দূরে সরিয়ে আনা যায়, কারণ গত 15 বছরে বাংলাদেশ একটু চীনমুখী বেশি হয়ে পড়ছিল। তারেক রহমান বলেছেন শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে অনেক দূর এগোতে হবে। টিল নাও সোফার তারেক রহমান ভালো কথা বলতেছে, এখন দেখা যাক কি হয় আর কি সামনে। জুলাই আগস্ট বিপ্লবের সশস্ত্র বাহিনীও অংশীদার। আপনারা জানেন যে আপনার গণঅভ্যুত্থানের দাবি করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তারা হচ্ছে কালকে একটা প্রোগ্রাম করে, সেখানে হচ্ছে আপনার ওদের প্রোগ্রামটাতে হচ্ছে ওনারা কীভাবে কন্ট্রিবিউশন রাখে এবং ওনারা যারা অবসরপ্রাপ্ত আছেন তারাও দেশ রক্ষায় কিংবা দেশ গঠনে আপনার ভূমিকা রাখতে চাচ্ছে, এটা করে কালকে কিন্তু আমরা নিউজটা পেয়েছি। দেখেন আবার সিলেট এবং সৈয়দপুরের 2 জেলায় 3 মাজারে ভাঙচুর, মানে এটা কিন্তু একদম বাড়তেছে। যাই হোক 4 নম্বর পেজে দেখি আমরা ইসি নিয়োগ বিদ্যমান আইনের ত্রুটিপূর্ণ সংস্কারের প্রস্তাব। দেখেন ইসি নিয়োগের বিদ্যমান আইনটা তো কোনো আইনের মধ্যেই পড়ে না, ইচ্ছা মতো হচ্ছে, মানে এখানে কোনো আইনই ছিল না, এবং এখানে শুধুমাত্র হচ্ছে আপনার প্রধান নির্বাচন কমিশনার আইন, এখানে হচ্ছে ইসিটার হচ্ছে কোনো ধরনের ম্যান পাওয়ার নাই, ওদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো ধরনের ক্ষমতা নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে ওনারা কাজ করে হচ্ছে অ্যাডমিন ক্যাডারের সাথে সমন্বয় করে বা অন্য ক্যাডার, ওটাকে বলা হয়েছে যে ইসির সাথে কাজ করার জন্য, কিন্তু কাজ না করলে বা সরাসরি ইসির আন্ডারে দেওয়া হয় নাই। ইসি বড়জোর হচ্ছে কাউকে বসাইতে পারে, সরাইতে পারে, এর বেশি কিছু না, মানে পানিশমেন্টাল কিছু করতে পারে না ইসি। সো এবং ম্যান পাওয়ারও নাই, নির্বাচনের জন্য যে ম্যান পাওয়ারটা প্রয়োজন সেটা ইসির নাই, এইটাও আনা লাগবে আর কি, এবং ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সটা প্রয়োজন ওদের। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার। আচ্ছা, আরেকটা ব্যাপার ইসির ক্ষেত্রে আরপিও, এই আরপিওটা হচ্ছে মেইন, তো এই আরপিও পরিবর্তনের ক্ষমতা গভর্নমেন্ট রেখে দেওয়ার কারণে মানে ইসি একটা ঝামেলায় পড়ে গেছে। সো আরপিওটা কীভাবে ইসিকে আরও শক্তিশালীকরণ করা যায় এটা ভাবতে হবে। প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়োগ ঐতিহাসিক পর্যালোচনা এবং প্রস্তাব। দেখেন এই যে দেশের উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান গবেষণার অন্যতম বাধা হচ্ছে প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়তে শিক্ষক নিয়োগ বাধা আছে। এই ধরনের হচ্ছে আপনার ইয়াতে কি যেন বিসিএস নিয়ে আপনারা কোশ্চেন করতেছেন কেন, কারণ বিসিএস হচ্ছে আপনি সরাসরি স্টেক হোল্ডার, বিসিএসের কোশ্চেন ফাঁস হয়েছে, বিসিএসের কোশ্চেন ফাঁসের চেয়ে বেশি কোশ্চেন ফাঁস হচ্ছে আপনার হচ্ছে কোথায়, প্রাইমারি কোশ্চেন ফাঁস তো মানে প্রিন্টের দোকানে বিক্রি পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু পরবর্তী কী হলো, কিছু হইলো না। এরপর ধরেন এই যে সিনিয়র অফিসার 21 ভিত্তিক, গত যে সিনিয়র অফিসারটা হইলো, সে সিনিয়র অফিসার প্রশ্ন তো 17 লাখ টাকায় বিক্রি হয়েছে, এটা তো মোটামুটি সবাই জানে। ইন দ্য মিন টাইমে হচ্ছে কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে বিআইবিএমের, কই এলে কিছু হচ্ছে না। আপনারা হচ্ছেন একটা সমস্যা নিয়ে যেটা আপনার লস সেখানে আপনি কথা বলবেন, এবং যেটাতে আপনি নাই সেটা নিয়ে কথা বলবেন না, এই মাধ্যমে কি হবে যে আপনি একটা সময় ধরা পড়ে যাবেন বা এই প্রবলেমটা সলভ হবে না। আপনি কথা বললে সব প্রবলেম নিয়ে কথা বলা লাগবে, ঠিক না, শুধু একটা ফিক্সড পিএসসি না, আপনি প্রাইমারি তারপর কোন সেক্টরে দুর্নীতি হয় না, প্রশ্ন ফাঁস হয় না, সবগুলো নিয়ে কথা বলেন সব, কিন্তু আপনি যদি আপনার গোল ধরেন বিসিএস, আপনার প্রাইমারি নিয়ে কথাই বলবেন না, এই হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্যা। তার মধ্যে গেছে হারের দায়ে ট্রাম্প বাইডেন দুইজনেরই, যাই হোক এটা আমাদের জন্য আহামরি ইম্পর্টেন্ট না, তাও পড়ে নিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা, এই পেজ ইম্পর্টেন্ট না, দেশে দেখি আমরা হাত জোর করে অনুরোধ আহতদের খোঁজ নিন। এই ব্যাপারটা না আমি মোটামুটি খুবই ভাবি আর কি, যে মানে দেখেন যে 24 সালে এসে অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যে মেনে নেওয়া যায় না, অনেকে হাত জোর করে অনুরোধ জানায় আহত ব্যক্তিদের খোঁজ নিন, আহত ব্যক্তিদের কোন সন্তান সম্পদ গয়না বিক্রি করে চিকিৎসা করতে হচ্ছে। ভাই এই যে দেখেন এখন হচ্ছে এটা নিয়ে অনেক আগে কথা হয়েছে, কি সরকারি হসপিটালে নাকি চিকিৎসা ফ্রি, বেসরকারিকে চিকিৎসা ফ্রি করতে বলতেছে, নাহিদরা, তারপর আসিফরা হচ্ছে পাওয়ারে আছে, সার্জিসরা হচ্ছে দেশে ভিজিট করে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে ফ্লাডে হেল্প করলো, অথচ হচ্ছে আপনার এই যারা হচ্ছে এই আন্দোলনে আহত তাদের কোনো খোঁজ নাই। এই নিয়ে প্রতিদিন নিউজ হচ্ছে প্রথম আলোতে, মানে এটা কীভাবে পসিবল, মানে ওদের কথা ভুলে গেলে কীভাবে। এবং ওই যে কমিটমেন্টটা ছিল যে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা করা হবে, আমাদের প্রধান উপদেষ্টা যাচ্ছে, সেগুলোর কী হলো, কোথায় কোথায় আপনার আহত আছে এটা লিস্ট বের করার কোনো ব্যাপারই না।
এতদিন লাগে নাকি, একটা 1 মাসের চেয়ে বেশি হয়ে গেছে। 5 আগস্ট থেকে যদি আমি চিন্তা করি, এখন দেখেন সেপ্টেম্বর, আজকে 15 তারিখ, অথচ কী হইলো এখন পর্যন্ত কোনো খবরই নাই। আপনি এক সপ্তাহ লাগে না একটা পিওর লিস্ট করে ফেলতে কার কি হেল্পটা লাগবে। আসলে এইগুলাই করে হচ্ছে একটা সময় দেখবেন সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। রাজনৈতিক দলগুলোর উচিত গঠনমূলক প্রস্তাব দেওয়া। শুধু ফরহাদ মাহমুদ বলেছেন, দেখেন শুধু রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র গঠনমূলক প্রস্তাব দিলে হবে না, বরং নিজেদের কীভাবে গণতান্ত্রিক করা যায় সেটাও দেখতে হবে। আপনি একটা একটা হচ্ছে অগণতান্ত্রিক রাজনৈতিক দল কীভাবে গণতন্ত্র কায়েম করবে বাংলাদেশে ধরুন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাপা বলেন, এগুলোর কাউন্সিল কীভাবে হয়, এটা গণতন্ত্র কেমন, এগুলো সব দেখা লাগবে। অগণতান্ত্রিক রাজনৈতিক দলের মাধ্যমে আপনি কখনো কী করতে পারবেন না, আপনি গণতন্ত্র কায়েম করতে পারবেন না। জোরে গান বাজিয়ে যাওয়ায় প্রতিবন্ধী তরুণীকে হত্যা করেছে সাতক্ষীরায়, কী একটা অবস্থা দেখেন। নূরজাহান মুর্শিদ ছাড়া পূর্ব বাংলার নারী জাগরণ ইতিহাস অসম্পূর্ণ, এটা তো আপনারা জানেন। আচ্ছা, বদিউল আলম মজুমদার বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। পুতিনের হুমকি ঠেকাতে বাইডেন স্টারমার বৈঠক। আপনারা জানেন যে পুতিন বলছে যে লং রেঞ্জ মিসাইলগুলো যদি ইউজ করার জন্য পারমিশন দেয় ওয়েস্ট, সেক্ষেত্রে পুতিন ধরে নেবে যে ন্যাটো সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং এটার ফল ক্যাটাস্ট্রফি হবে। এখন যেটা হয়েছে যে এটা নিয়ে অলরেডি কালকে বাইডেনকে প্রশ্ন করা হয়েছে একজন সাংবাদিক গতকালই, এবং বাইডেন বলছে শাট ইউর মাউথ, এই ঠিক এই ওয়ার্ডটা উচ্চারণ করে, শাট আপ, যে এটা খুবই সিরিয়াস ব্যাপার, এখানে আমি ব্রিফিং করবো। তার আপনি বুঝতে পারতেছেন যে পুতিনের থ্রেট পেয়ে বাইডেন সবাই মোটামুটি একটু চিন্তিত। এবং তার উপরে হচ্ছে গতকালই নিউজ বের হয়েছে যে ওরা লং রেঞ্জ মিসাইল ইউজ করার জন্য, মানে যে মিসাইলটা সরাসরি রাশিয়ার বড় বড় স্থাপনায় হামলা দিতে সক্ষম, সেই মিসাইলটা ইউজ করার ব্যাপারে ওয়েস্টার্নরা মোটামুটি পারমিশন দিচ্ছে। এটা নিয়ে কিন্তু আসতেছে, বোঝা যাচ্ছে যে একটা ঝামেলা হবে। দেখেন চলতি বছরে আরও এক স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে ইরানের। যুক্তরাষ্ট্রতে রুশ আরেকটা গণমাধ্যমেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উস্কানিমূলক মন্তব্যে তদন্তের মুখে ইমরান খান। দেখেন উদ্দীপ্ত কমলার বিপরীতে আক্রমণাত্মক ট্রাম্প। কাশ্মীর পরিস্থিতি প্রচারে কাজে লাগাচ্ছেন মোদির কাজই তো এটা, নির্বাচনী প্রচারে হচ্ছে আপনি বিতর্কিত ব্যাপারগুলোকে টেনে টেনে নিয়ে আসা। অর্থ বাণিজ্য বিষয়ে দেখি আমরা ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যোগাযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আপনারা দেখেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় সফররত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। মার্কিন কোম্পানির দেশীয় প্রধানদের সাথে বৈঠক। কর ব্যবস্থা বৈষম্য ও হয়রানি বিনিয়োগ বাণিজ্যে বাধাগ্রস্ত হয়েছে। কয়েক বছর ধরে লভ্যাংশের অর্থ যুক্তরাষ্ট্রে পাঠানো যায়নি। বন্দরে পণ্য উঠানামে উন্নতি এবং ডলার সংকটের সমাধানের আশা, এবং আশা করতেছি আসলে ভালো কিছু হবে। আইসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হচ্ছে মেহমুদ হোসেন। চলতি সপ্তাহে বিশেষ তারল্য সহায়তা। দেখেন আপনারা তো জানেন দুই ব্যাংকের জন্য উদ্যোগ, যে তারল্য সংকট কি, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। অর্থাৎ আপনার কাছে ক্যাশ মানি না থাকে, কেউ যদি আপনাকে টাকা উঠাতে চায় ব্যাংক থেকে, আপনি দিতে পারতেছেন না, সেটা হচ্ছে তারল্য মানি। কোন সূচকের ভিত্তিতে ব্যাংকগুলো সহায়তা হবে তা নির্ধারণের চেষ্টা করে চলছে। এরপরে দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে তারল্য সহায়তা বিষয়ক চুক্তি হবে। আমানতকে টাকা তুলতে ভিড় করায় ব্যাংকে তারল্য সংকট বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে সবল ব্যাংকগুলো তারল্য সহায়তা দেবে। আচ্ছা, গ্যারান্টি মানে কি বলেন তো? গ্যারান্টি মানে হচ্ছে যদি ওই ব্যাংকগুলো টাকা পে ব্যাক করতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সেটা দায়িত্ব নেবে এবং নিজেই পে ব্যাক করবে, পরে বাংলাদেশ ব্যাংক সেটা সর্ট আউট করবে। আচ্ছা, সরপঞ্চের কিছু নাই, তারপরে হচ্ছে আমাদের বিনোদনের কিছু নাই। তারপর হচ্ছে এবার যখন সালাউদ্দিনকে অবশ্যই চাওয়া উচিত। এই লোকটা পুরো বদমাস, পুরো বাফুটাকে বাপের সম্পত্তি ধরে বসে আছে। দেখেন ভালো খেলোয়াড় হইলে যে আপনাকে সব ধরে খায় বসে থাকা লাগবে, ব্যাপারটা এরকম না। সাবেক 2 আইজিপি সহ 88 পুলিশের নামে হত্যা মামলা করা হয়েছে ছাত্র জনতা আন্দোলনে। ঢাকায় 99 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ মামলা দায়ের। সাবেক আইজিপি মামুনের নামে 37টি, শহীদুলের 7টি, সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে 38টি এবং সাবেক কমিশনার হাইবুর রহমানের বিরুদ্ধে 33টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘোরাঘুরি অবস্থা। দেখেন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলছে সম্পাদক পরিষদের বিবৃতি। আচ্ছা, ভারতের পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করা হয়েছে। আপনারা জানেন যে আমরা রিসেন্টলি হচ্ছে ডিম আনলাম, এরপরে আলু আনলাম,
আমাদের সেলফ প্রোডাকশন বাড়াইতে হবে আসলে। শুধুমাত্র আপনি গার্মেন্টস প্রোডাক্ট বাড়াইলে হবে না, আপনার কিন্তু এগ্রিকালচার প্রোডাক্টের প্রয়োজন আছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রকে প্রকল্প বিলাস বলেন জ্বালানি উপদেষ্টা। দেন কক্সবাজারের মহেশখালীর আপনার 55, এটা সম্ভবত 55 লিখেছে, যে 1,057,000 কোটি টাকা ব্যয় নির্মিত মাতারবাড়ি 1,1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বিলাস বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা। বলেন, মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্রবন্দর, শিল্প কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, মানে কানেক্টিং ইস্যুগুলো করা হয়নি আর কি। যাই হোক, এ হচ্ছে আজকের প্রথম আলো। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার, দেখেন এটা কিন্তু গত সরকার বলছিল চালু করতে 1 বছর বেশি সময় লাগবে, আর সেটা কিন্তু আপনার কয়েক মাসে চালু করে ফেলতেছে। কাজীপাড়া স্টেশন চালু শুক্রবার, চলাচলের ঘোষণা শীঘ্রই। দেখেন, এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।